গত ভিডিও ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এসেছি এবং আমরা দেখে এসেছি যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কি কি সীমাবদ্ধতা রয়েছে। আজকে আমরা বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমরা দেখে এসেছিলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি রয়েছে এবং এই সীমাবদ্ধতা এবং ত্রুটি দূর করার জন্যই পরবর্তীতে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর তার এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলগুলোতে যে সকল ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করে 1913 সালে তিনি একটি মডেল প্রদান করেন, যেটা বোরের পরমাণু মডেল নামে পরিচিত। এখন চলো তাহলে দেখে নেই এই বোরের পরমাণু মডেলের মতবাদগুলো কি কি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কথা লেখা আছে, কি সেটা? পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। যেমন রাদারফোর্ডের মডেলে আমরা জানতামই না যে সেটা আসলে কিভাবে কোন ধরনের কক্ষপথে ঘুরছে। এখানে বলা হচ্ছে যে হ্যাঁ, এটা আসলে কোনো ইচ্ছে মতো কক্ষপথে ঘুরতে পারবে না। তাহলে কিভাবে পারবে? শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বা পরিভ্রমণ করে। এর নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অনুমোদিত কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। দেখো অনেকগুলো নাম আমরা খেয়াল করব। আমরা নর্মালি প্রধান শক্তি স্তর বা অরবিট অথবা শেল নামেই এগুলোকে বারবার বলবো বা পরিচয় করব, কিন্তু এগুলো সবগুলোই কিন্তু এই কক্ষপথগুলোর নাম। তাহলে তুমি বোরের পরমাণু মডেলে প্রথমেই জানতে পারলে যে ইলেকট্রনগুলো কি? ইলেকট্রনগুলো যেন তেন ভাবে পরিভ্রমণ করে না। সেগুলো কিভাবে পরিভ্রমণ করে? কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, যেগুলোকে বলা হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কক্ষপথ বা শেল বা অরবিট অথবা স্থির কক্ষপথ। এখন এই স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনরূপ শক্তি শোষণ করে না কিংবা শক্তি বিকিরণ করে না। স্থির কক্ষপথকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয় এবং এন এর মান 1 2 3 4 ... তার মানে যত শক্তি স্তর বা কক্ষপথ বাড়বে তত এন এর ভ্যালুটা বাড়বে। এন এর মান 1 হলে সেটাকে কে শেল বা কে প্রধান শক্তি স্তর বা কে শক্তি স্তর বলা হয়ে থাকে। এরকম এন এর মান যখন 2 সেটা হয় এল, এন এর মান 3 হলে এম, এন এর মান 4 হলে এন, এভাবে বাড়তে থাকে। অর্থাৎ একদম প্রথম শক্তি স্তর যেটা, তার নাম হচ্ছে কি কে শেল বা কে শক্তি স্তর। এরকম কে এল এম এন ও পি কিউ পর্যন্ত হয়ে থাকে। তাহলে কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, এরপরে প্রথম শক্তি স্তরটা, সেখানে এন এর মান 1 এবং তাকে বলা হচ্ছে কে প্রধান শক্তি স্তর অথবা কে শেল। এরপরেই এখানে ধরো ইলেকট্রন পরিভ্রমণ করছে, এই সেই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথটা। এরপরে দ্বিতীয় এন এর মান 2 তখন সেটাকে বলা হচ্ছে এল শক্তি স্তর বা এল প্রধান শক্তি স্তর অথবা সংক্ষেপে এল। এরপরে এন এর মান যখন 3 সেটা হচ্ছে এম, এন এর মান যখন 4 সেটা হচ্ছে এন। এরপরে আরো বাড়তে পারে ও পি কিউ পর্যন্ত আমরা বলে থাকি যে শক্তি স্তর রয়েছে, প্রধান 7টি শক্তি স্তরের কথা। তাহলে তুমি বুঝতে পারছো যে বোরের পরমাণু মডেলটা অনুযায়ী এই ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে এবং এই কক্ষপথগুলোর নাম রয়েছে। এন এর মান 1 2 3 4 অনুযায়ী যথাক্রমে কে এল এম এন ইত্যাদি অ্যালফাবেট দ্বারা ইত্যাদি লেটার দ্বারা তাদেরকে ইন্ডিকেট করা হয়ে থাকে। এখন তোমাকে যদি বলা হয় যে এম শক্তি স্তর, যে কোনো একটি পরমাণুর এম শক্তি স্তরে কতটি ইলেকট্রন রয়েছে, তার মানে তোমাকে জানতে হবে যে এম শক্তি স্তর আসলে কত নাম্বার শক্তি স্তর। তখন তুমি এন এর মান 1 2 3 করে বুঝতে পারবে যে এম হচ্ছে 3 নম্বর শক্তি স্তর বা কে কত নাম্বার শক্তি স্তর, কে হচ্ছে প্রথম শক্তি স্তর। এভাবে আমরা এন এর নাম্বার অনুযায়ী লেটার বা অ্যালফাবেট গুলো ধরে ধরে শক্তি স্তরগুলোকে চিনতে শিখব। ধরো এভাবে ইলেকট্রনগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এখানে আমরা একটা অ্যানিমেশন দেখতে পেলাম, খুব সুন্দর। এবার তোমাকে কৌণিক ভরবেগ সংক্রান্ত একটু আলোচনা। এখানে বলা হচ্ছে যে বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এমভিআর, এই এমভিআর এর গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়, যেটার মান = n × h ডিভাইডেড বাই টুয়াইস পাই অথবা 2 পাই। এখন কোনটা আসলে কি আমাদের জানাটা খুব প্রয়োজন। এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, যেটা আমরা কেজি এককে দেখাচ্ছি, 9.1
1 × 10⁻31 কেজি। এর আগে তুমি যে ভ্যালুটা দেখে এসেছিলে সেটা গ্রামে ছিল, ওই জন্য -28 ছিল। খেয়াল করবে কিন্তু এককগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে আর কি, এখানে আর হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। যেহেতু আমি এগুলোকে বৃত্তাকার কক্ষপথ বা শক্তি স্তর বলছি, তাদের কি একটা নির্দিষ্ট ব্যাসার্ধ রয়েছে, সেটাই হচ্ছে স্মল আর। এরপরে আসছে কি এখানে ভি। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে এখানে ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের যে বেগটা সেটা হচ্ছে ভি। তাহলে এম ভি আর তিনজনের পরিচয় আমরা পেয়ে গেলাম। এরপরে ডান পাশে এইচটা কি? এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। বিজ্ঞানী প্ল্যাঙ্কের নাম অনুসারে এটাকে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্ক ধ্রুবক বলা হয়ে থাকে। তার ভ্যালুটা হচ্ছে 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এই যে ধ্রুবক মানগুলো এবং তাদের এককগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। এরপরে সবশেষে আমরা এন এর মান বা এনটা কি আমরা জানি। এনটা হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। ভাইয়া আপনি এতক্ষণ ধরে শক্তি স্তর বা শেল বা অরবিট বলে আসছিলেন, প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যাটা আমরা একটু পরেই আলোচনা করব, মানে বোর মডেলটার শেষে নতুন যে টপিকটা আসবে সেখানে আমরা কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। আপাতত তুমি মনে রাখো যে প্রধান শক্তি স্তর বা এন এর মানগুলোকেই বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন এর এই যে মান 1 2 3 4 ডট ডট ডট, এই মানগুলোই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের হয়ে থাকে, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়বে, কিন্তু আমাদের এই ক্লাসে 4 ধরনের নেই, তার কিছু কম রয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। তাহলে তুমি এখন সংক্ষেপে মনে রাখো যে আমাদের এন এর মান যেটা সেটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবার এখানে বলছে যে এন এর মান যত কম সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, এবং যে শক্তি স্তরে এন এর মান বেশি সেই শক্তি স্তর হচ্ছে উচ্চ শক্তি স্তর হিসেবে পরিচিত। একটু আগে আমরা যে ছবিটা দেখে এসেছিলাম সেটাতে যদি আরেকটু ফেরত যাই, এখানে খেয়াল করো এন এর মান যেখানে 1, এটা হচ্ছে কি এন এর মান সবচেয়ে কম এবং এটা কি সবচেয়ে কাছাকাছি শক্তি স্তর, যেটাকে নিম্ন শক্তি স্তর বলা হয়ে থাকে। এরপরে যত এন এর মান বাড়ছে এটা কি পরের শক্তি স্তরটা হয়ে যাচ্ছে। এন এর মান এখানে 2, এখানে এন এর মান 3, এখানে এন এর মান হচ্ছে 4। তার মানে এন এর মান যত বাড়ছে তত কি আমরা উচ্চ শক্তি স্তরে যাচ্ছি। তাহলে কাছাকাছি নিউক্লিয়াসের একদম কাছাকাছি থাকে নিম্ন শক্তি স্তর, আর এর পরের শক্তি স্তরগুলো ধীরে ধীরে উচ্চ শক্তি স্তর নামে পরিচিত। তারপরে আমরা অন্য কিছু টপিকে চলে যাই, যেটা হচ্ছে বোরের পরমাণু মডেল সংক্রান্ত, মানে অন্য আরেকটা মতবাদ। কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। ভাইয়া একটু আগে আপনি বললেন যে ইলেকট্রন যখন শক্তি স্তরে থাকে তখন কোনো শক্তি শোষণ করে না বা বিকিরণ করে না। তাহলে নিম্ন শক্তি স্তর থেকে যখন সে উচ্চ শক্তি স্তরে যায়, ধরো এন এর মান 1 থেকে সে এন এর মান 3-তে যাবে, তখন শক্তি শোষিত হয়। এই শক্তিটা কোথা থেকে আসে? এই শক্তিটা বাহ্যিকভাবে তাকে প্রদান করা হয়, তখন সে সমপরিমাণ শক্তিটা শোষণ করে লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে গমন করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস এবং একটা ইলেকট্রন যেটা প্রথম শক্তি স্তরে রয়েছে, এরপরে সে শক্তি শোষণ করে সে লাফ দিয়ে দেখো দ্বিতীয় শক্তি স্তরে চলে গেল। তাহলে এই ধরনের ঘটনাটাকে আমরা বলছি কি শক্তি শোষণের মাধ্যমে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর। তাহলে এটা আমরা দেখলাম কি যে নিম্ন শক্তি স্তর থেকে লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে চলে যাওয়াটা শক্তি শোষণের মাধ্যমে। আবার ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় বা ফেরত আসে তখন শক্তি বিকিরিত হয়। এটা কিরকম? এবার সে দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে আছে, এবার শক্তি বিকিরিত হয়ে গেল, শক্তি বের হয়ে গেল, এবার সে প্রথম শক্তি স্তরে চলে আসলো। তার মানে তুমি খেয়াল করবে যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে গেলে তাকে শক্তি ছেড়ে দিতে হচ্ছে। আমরা অ্যানিমেশনটা আরেকবার লক্ষ্য করি, এখানে ছিল ইলেকট্রনটা, এরপরে সে শক্তি ছেড়ে দিল, এই যে দেখো শক্তিটা বের হয়ে গেল, এবার সে কি আবার লাফ দিয়ে নিচের শক্তি স্তরে চলে আসলো। তাহলে এখান থেকে তুমি দুটো জিনিস মাথায় রাখবে, যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন তাকে শক্তি শোষণ করতে হয়, আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাকে কি করতে হয়? শক্তি বিকিরণ করতে হয় বা ছেড়ে দিতে হয়।
এই শোষিত বা বিকিরিত শক্তির যে পরিমাণটা, এটা একটা সূত্র দিয়ে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে এইচ নিউ ইজ ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এদের নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, এই নিউটা কি জিনিস সেটা আমরা জানবো। সি এবং ল্যামডা নতুন জিনিস, এদেরকে আমরা একটু দেখি। এখানে সিটা হচ্ছে আলোর বেগ, যার ভ্যালুটা হচ্ছে 3 × 10⁸। এখানে মাইনাসটা হবে না, একটু প্রিন্টে ভুল এসেছে, একটু খেয়াল করো এখানে। হ্যাঁ, তাহলে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা হচ্ছে আলোর বেগ। নিউটা কি? নিউটা হচ্ছে কম্পাঙ্ক। নিউ, তুমি উচ্চারণটা একটু দেখো, এটাকে নিউ বলা হয়। এটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির যে কম্পাঙ্কটা সেটা। এর এককটা হয় সেকেন্ড ইনভার্স অথবা হার্জ। এরপরে চলে আসছে ল্যামডা। এই যে ল্যামডা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। নিম্ন শ্রেণীর ক্লাসগুলোতে তোমরা হয়তো কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে পড়ে এসেছো বা টার্মগুলো শুনে এসেছো। ফিজিক্সে তোমরা খুব ভালোভাবে এই টার্মগুলো শিখবে এবং এগুলো সংক্রান্ত অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্ল্যাঙ্কের ধ্রুবককে আমরা যদি ওই আলো, শোষিত বা বিকিরিত যে শক্তিটা, এখানে আলো প্রথমেই বলছিলাম, আলো সংক্রান্ত আলোচনা একটু পরেই আসছে, বর্ণালী সংক্রান্ত আলোচনা। তাহলে সেই কম্পাঙ্ক এবং প্ল্যাঙ্কের ধ্রুবককে গুণ করলেই আমি কি পাবো? কতটুকু শক্তি শোষণ করছে বা কতটুকু শক্তি বিকিরণ করছে। এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, যেখানে প্ল্যাঙ্কের ধ্রুবককে আলোর বেগ দিয়ে গুণ করা হচ্ছে এবং ল্যামডা মানে ওই শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হচ্ছে। এবার খেয়াল করো যে এখানে আমরা ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় যে আলোটা বিকিরণ করে তাকে প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। এই পারমাণবিক বর্ণালী সংক্রান্ত আলোচনা আমি একটু পরেই একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে আমরা এরকম পারমাণবিক বর্ণালীগুলো দেখতে পারি। তুমি খেয়াল করো, এখানে আমি একটা নর্মালি একটা ছবি দেখানোর চেষ্টা করছি, যেখানে আমরা দেখতে পাবো যে যখন এই যে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস এবং ধরো এখানে হচ্ছে আমার এন এর মানটা 2 আর এখানে হচ্ছে আমার এন এর মানটা 1। যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে, এখান থেকে এখানে যখন জাম্প করবে আমার ইলেকট্রনটা, তখন এখান থেকে কি আমি একটা আলো বা একটা শক্তি বিকিরিত হতে দেখলাম। এই আলো বা শক্তিটাকে আমি যদি প্রিজমের মধ্যে রাখি, আমি তখন এখানে বর্ণালী দেখতে পাবো। তার মানে প্রিজমের মধ্যে দিয়ে আলো গেলে আমি এই জায়গাটাতে যদি আমি এটা একটা পর্দার উপরে ফেলি, তাহলে এখানে বিভিন্ন রঙের আলোর যে বর্ণালীটা, স্পেকট্রা, সেটা আমি দেখতে পাবো। এটার কথা এখানে বলা হচ্ছিল। এবার বোর পরমাণু মডেলের সাফল্যগুলো কি কি, কেন আমি রাদারফোর্ডকে বাদ দিয়ে বোরের মডেলটাকে অ্যাকসেপ্ট করব। প্রথমে এখানে দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতেও ইলেকট্রনগুলো তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এই কথা বলা ছিল। কিন্তু সেখানে কোনো ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কথা বলা হয়নি, যেটা তুমি কি বোরের মডেলে পেলে, যে এখানে শক্তি স্তরের বৃত্তাকার যে আকারটা সেগুলো বলা হচ্ছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কি ধরনের পরিবর্তন ঘটে সে কথাটা বলা হয়নি। কিন্তু বোরের পরমাণু মডেল তুমি জানলে যে পরমাণু শক্তি শোষণ করে তখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। আরেকটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট যে হাইড্রোজেন পরমাণুটা, তার বর্ণালীটা ব্যাখ্যা করা যায়। কিরকম? এই যে খেয়াল করো, হাইড্রোজেনে আমরা জানি একটি ইলেকট্রন রয়েছে। এখন হাইড্রোজেনের এই ইলেকট্রনটা যদি, এখানে দেখো অনেকগুলো শক্তি স্তর দেখানো হয়েছে, তাদের নাম্বারিং করা, এন এর মান 2, 3, 4, 5, 6, 7। যখন 7 থেকে ইলেকট্রনটা কি শক্তি ছেড়ে দিয়ে 2 নম্বর শক্তি স্তরে আসছে, তখন তুমি এক ধরনের বর্ণালী দেখতে পাবে। খেয়াল করো, এখানে বর্ণালীগুলোকে ইন্ডিকেট করে দেখানো হচ্ছে। যখন 6 নম্বর থেকে 2 নম্বরে আসবে তখন একরকম, যখন 5 থেকে 2 আসবে একরকম, তখন 4 থেকে 2 আসবে তখন আরেক রকম, এবং যখন 3 থেকে 2 আসবে তখন আরেক রকম। তার মানে বোরের মডেলের সাহায্যে আমরা এই এক ইলেকট্রন বিশিষ্ট যে হাইড্রোজেন পরমাণু, তার বর্ণালীটা বুঝতে পারি। অর্থাৎ এবার তুমি খুব ভালো করে কালার ভ্যারিয়েশনটা বুঝতে পারবে,
যখন এটা হচ্ছে কি তার 1 নাম্বার শক্তি স্তর, এটা এটা হচ্ছে 2, এটা 3 4 5 6 7, যখন এখানে 3 নাম্বার থেকে 2 নম্বরে ব্যাক করছে তখন দেখতে পাচ্ছ যে লাল রঙের দৃশ্যমান আলো আমরা দেখতে পাবো। আবার যখন ইলেকট্রন 4 নাম্বার থেকে শক্তি বিকিরণ করে 2 নম্বরে ব্যাক করছে তখন তুমি ব্লু গ্রিন একটা কালার দেখতে পাবে। আবার যখন 5 নম্বর শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে 2 নম্বরে আসছে তখন তুমি কি ভায়োলেট দেখতে পাবে। এবং দেখো পাশাপাশি তাদের তরঙ্গ দৈর্ঘ্যটা ন্যানোমিটারে উল্লেখ করে দেয়া আছে। এবং একটু আগে যে প্রিজমের কথা বলছিলাম আমরা পারমাণবিক বর্ণালীর কথা, ওই ঘটনাটাও কিছুটা সিমিলার। তাহলে তুমি এখন বুঝতে পারলে যে রাদারফোর্ডের মডেলে আমরা কি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী পাচ্ছি, যেটা কি বোরের মডেলে আমরা এরকম কি হাইড্রোজেন পরমাণুর বর্ণালীটা দেখতে পাচ্ছি, যেটা রাদারফোর্ডের মডেলে সম্ভবপর ছিল না। এবার আমরা বোরের মডেলের কিছু সীমাবদ্ধতাও রয়েছে, এগুলো একটু লক্ষ্য করি। অনেক তো আমরা সুবিধা পেলাম এবং রাদারফোর্ডের মডেলের চেয়ে আমরা বোরের মডেলকে বেশি প্রাধান্য দিলাম এবং গ্রহণযোগ্যতাও বেশি পেল। কিন্তু এই মডেলে কি কোনো সীমাবদ্ধতা নেই? হ্যাঁ, এখানেও সীমাবদ্ধতা রয়েছে। কি সেটা একটু খেয়াল করো। বোর মডেলের সাহায্যে 1 ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালী এটার সাহায্যে ব্যাখ্যা করা যায় না। তাহলে 1 ইলেকট্রন বিশিষ্ট আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী দেখে আসলাম, তাই তো। এছাড়াও 1 ইলেকট্রন বিশিষ্ট বিভিন্ন আয়ন হয়, যেমন লিথিয়াম আয়ন কিংবা হিলিয়ামের ক্ষেত্রে অথবা বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা তাদের বর্ণালী দেখতে পাবো, সেটা আয়নিত অবস্থায়। আয়ন তার মানে আয়ন মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার ফলে যেই অবস্থাটা সৃষ্টি হয় কোনো একটা পরমাণুর বা কোনো একটা মৌলের, সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব নিশ্চয়ই। এখন তুমি জেনে রাখো যে 1 ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর পারমাণবিক বর্ণালী শুধুমাত্র বোর মডেল দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে, এর বেশি ইলেকট্রন থাকলে সেটা আমরা পারবো না ব্যাখ্যা করতে। এই পয়েন্টটা কিছুটা পরিচিত মনে হচ্ছে। রাদারফোর্ডেরও এরকম একটা সীমাবদ্ধতা মনে হচ্ছে না আমরা পড়ে এসেছি? হ্যাঁ, রাদারফোর্ডের সীমাবদ্ধতা ছিল যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে যে ইলেকট্রনগুলো কিভাবে পরিভ্রমণ করে সেটা রাদারফোর্ডের মডেল অনুযায়ী ব্যাখ্যা করা যেত না, কিন্তু বোরের মডেলে সেটা ব্যাখ্যা করা যায় যে কিভাবে একাধিক ইলেকট্রন থাকলে সেগুলো নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করবে। আমরা এন এর মান মানে এন কেএল এম এন শেল অনুযায়ী দেখে এসেছি। কিন্তু আবার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার ক্ষেত্রে রাদারফোর্ডের মডেল তো ছিলই না, বোরের মডেলে যতটুকু করা যায় সেটা হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর মডেলটা, তার যে পারমাণবিক বর্ণালী সেটা ব্যাখ্যা করা যায় বোরের মডেল অনুযায়ী, কিন্তু একাধিক ইলেকট্রনের গুলো যায় না। তার মানে বোরের অনুযায়ী সীমাবদ্ধতা হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, আর রাদারফোর্ডের তাতে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ইলেকট্রনগুলো কিভাবে পরিভ্রমণ করে সেটা ব্যাখ্যা করা যায় না রাদারফোর্ডে। খেয়াল করবে দুটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে যখন গমন করে তখন পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা দেখতে পাওয়ার কথা, ঠিক আছে? কালার যে রেখাটা সেটা বর্ণালীর যে রেখাটা সেটা দেখতে পাওয়ার কথা। কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে প্রতিটি রেখা আসলে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, এবং প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র রেখার সমষ্টি হয় বোর মতবাদ অনুযায়ী সেটা আসলে ব্যাখ্যা করা যায় না। এটা একটু কমপ্লিকেটেড ধারণা, একটু জটিল ধারণা। আমি যদি খুব সংক্ষেপে ব্যাখ্যা করি, ধরো এটা হচ্ছে একটা বর্ণালীর রেখা, তো তার মানে তুমি বোরের পারমাণবিক মডেল অনুযায়ী এরকম একটা রেখা দেখতে পাওয়ার কথা বর্ণালীতে, কিন্তু তুমি এরকম না দেখে এরকম একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দেখতে পাও, যেটার ব্যাখ্যা আসলে বোরের মডেলে দেয়া যায় না, যে কেন আসলে একটা রেখার বদলে পারমাণবিক বর্ণালীতে একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দেখা যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো দেখতে পাচ্ছ, এখানে তুমি যদি চৌম্বক ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্র স্থাপন করো, এই সূক্ষ্ম রেখাগুলো আবার আরো কিছু সূক্ষ্ম রেখায় বিভাজিত হয়ে যায়, এরকম কিছুটা, যেগুলোকে জিম্যান প্রভাব বা স্ট্রাক প্রভাব বলে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে অর্থাৎ ইন্টারমিডিয়েটে উঠলে বুঝতে পারবো। তাহলে এটা গেল আরেকটা সীমাবদ্ধতা। এরপরে বোরের পরমাণুর মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, এই কথাটা আমরা জানি, কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই নয় বরং উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে থাকে। এটা হচ্ছে বোরের পরমাণু মডেলের আরেকটা সীমাবদ্ধতা। তাহলে আমরা 3টা সীমাবদ্ধতা পড়লাম বোরের পরমাণু মডেলে, কিন্তু বোরের মডেলের সীমাবদ্ধতা থাকলেও সেটা রাদারফোর্ড পরমাণু মডেলের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য, এবং রাদারফোর্ড মডেলে যে সকল সীমাবদ্ধতা ছিল সেগুলো বোরের পরমাণু মডেলে তিনি সংশোধন করে দিয়েছেন এবং
এখন আমরা পরবর্তী ক্লাসগুলোতে বা পরবর্তী টপিকগুলোতে কিন্তু বোরের পরমাণু মডেল ধরেই সামনের দিকে আগাবো এবং এগুলোর বিস্তারিত আলোচনা করতে শিখব। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা বোরের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করব।